আমাদের হোমস্টেটা যতটা সুন্দর, লোকেশনটা যতটা সুন্দর, এই জায়গার রাস্তাটা কিন্তু ততটাই টাফ। এই আমরা এসে গেছি যোগীঘাট ব্রিজ। আজকে দাওয়াই পানি স্পেশাল পর্ব। 2 প্লেট চিকেন মোমো অর্ডার দিয়ে দিয়েছি। পাইনের এত ডেন্স ফরেস্ট, ভেতরে এক বিন্দু সূর্যের আলো যাচ্ছে না লিটারেলি। দাওয়াই পানি যাওয়ার জন্য আমাদেরকে একটা অল্টারনেট রুট নিতে হবে, সেটা হচ্ছে ভায়া 3 মাইল। হ্যাঁ, কিতনা কিলোমিটার? এক্সট্রিম ডাউন হিল। ওই যে ইন্দ্রিলা আসছে ওখানে হেঁটে হেঁটে, কিচ্ছু করার নেই। বাপ রে, হাড় কাঁপিয়ে দিল পুরো। গুড মর্নিং। আজকে 21শে নভেম্বর, এখন বাজে সকাল 8টা। এই সুন্দর মিঠেল রোদটা উপভোগ করছি আমরা আপার সিটংয়ের কামাল হোমস্টেতে দাঁড়িয়ে। যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানো যে আমরা কিভাবে এই কামাল হোমস্টেতে এসে পৌঁছেছি এবং চারপাশটা এক্সপ্লোর করেও দেখেছিলাম। তো যারা দেখোনি ওইটা কিন্তু দেখে নিও। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রোদের মধ্যে উপভোগ করছি পিছনে দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘার মর্নিং ভিউ। আর তার সাথে সাথে আবার চাও দিয়ে গেছে। চাটা ঠান্ডা হয়ে যাবে, তো চা খাওয়াটা শুরু করি। আর এই চাটা কিন্তু একটা স্পেশাল চা, ঠিক আছে? কি স্পেশাল চা? দেখতে তো পাচ্ছ ব্ল্যাক টি। এই চাটা হচ্ছে এই চা বাগানের। এখন রোদ আসছে দেখতে পাচ্ছ না, গিয়ে দেখাবো, ভালো করে দেখাবো। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের নিজস্ব চা বাগান, আর তার প্রসেসিং হয় হচ্ছে এই যে সামনে ওই গাছটা দেখতে পাচ্ছ, তার নিচে একটা দেখো টেন্ট মতো করা আছে, ওখানটাতে। চাটা খেয়ে দিনটা শুরু করব, তারপরে চা বাগানটা দেখাচ্ছি তোমাদেরকে। একটা নিরিবিলি গ্রাম শিটং, এত অপূর্ব জায়গাটা। আমাদের হচ্ছে এই রেড কালারের যে চালগুলো দেখতে পাচ্ছ ঘরের, সেইগুলো হচ্ছে আমাদের হোমস্টে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হোমস্টের ওনারের টি গার্ডেন। এই জায়গাটা এসে আমি তো বলবো যে তোমাদের মন একদম ভালো হয়ে যাবে। একদিকে এরকম ঘন চা বাগান, আর আরেকদিকে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। একটু আগে অব্দি ক্লিয়ার ছিল, বাট জানোই তো আমাদের কাঞ্চনজঙ্ঘা তো বড্ড মুডি, তাই এখন মেঘের তলায় টুক করে লুকিয়ে গেছে। ভীষণ সুন্দর জায়গা। ওনারা নিজেরা চা বিক্রিও করেন, তবে সেটা খুব বেশি পরিমাণে না, কারণ ওনারা নিজেদের ছোট একটা প্রসেসিং ফার্ম আছে, সেখানে ওনারা নিজেরা প্রসেস করে। তো আমরা একটু একটু করে নিলাম ওখান থেকে, বলল যে কিভাবে বানাতে হবে। খুব ভালো ব্যবহার আর ভীষণ সুন্দর খাওয়া দাওয়া, মানে সব দিক দিয়ে ওভারঅল 5 আউট অফ 5 হোমস্টেটা। আমরা এমনি পুরোপুরি রেডি হয়ে গেছি, জাস্ট যাবো, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে গাড়িতে লাগেজ লোড করে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অফবিট দার্জিলিংয়ের দাওয়াই পানি। জানি হয়তো নামটা তোমরা শুনেছো, কিন্তু এমন একটা হোমস্টের খোঁজ দেবো যেখান থেকে হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। তাই জন্য ব্লগটা পুরো দেখো, আমাদের সাথে থাকো। চলো এখন আমরা যাই ব্রেকফাস্ট টেবিলে। ठीक है, जहाँ भी जाना खुश रहिए बस। আমরা এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্টে। কালকে যেমন গেছিলাম মহলদারা ভিউ পয়েন্টে, আগের ব্লগে দেখেছো। এখনো আমরা যাচ্ছি একটা ভিউ এই পয়েন্টে। ভিউ পয়েন্টটা আমাদের হোমস্টে থেকে জাস্ট 100 মিটার। 100 মিটার দূরে আমাদের পাশেই একটা হোমস্টে আছে, আমাদের হোমস্টেটার, সেটার নাম হচ্ছে গুরুং হোমস্টে। গুরুং হোমস্টের রাস্তা দিয়ে কিন্তু এটা যেতে হয়। চলো আগে জায়গাটায় যাই। সুন্দর লাগছে চা বাগানটা, পুরো রাস্তাটাই ইটসেলফ দেখার জন্য, মানে কেউ ওখান দিয়ে সুন্দর করে হেঁটে যাবে, দু আর চারটে এখন তো রিলস হট বানাবে। ব্রেকফাস্ট করে বেরোলাম। হ্যাঁ, আমরা যা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে সৈকতের জন্য কালকে আমরা বলে দিয়েছিলাম, মানে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে কী নেবে তোমরা ব্রেকফাস্টে। সৈকত বলে দিয়েছিল লুচি, আর আমি একটু পাহাড়ে এসে ম্যাগি খেতে বেশি পছন্দ করি। আমার জন্য ছিল ডিম দিয়ে ম্যাগি, তার সাথে আলাদা একটা ডিম সেদ্ধ। দারুণ ছিল। এই হোমস্টেটার কিন্তু খাওয়া দাওয়া ভীষণ মানে ঘরোয়া অপশন দিচ্ছে, হ্যাঁ। ভাত রুটির অপশন তো ছিলই, লাঞ্চ আর ডিনারে, তার সাথে সাথে ব্রেকফাস্টে 3-4 রকমের অপশন ছিল। দারুণ দারুণ। আর এই রাস্তাটাই আমার এত ভালো লাগছে। আমি জানি না ভিউ পয়েন্টে গিয়ে আমি কি দেখবো, রাস্তাটাই এত সুন্দর, পুরো সিনারি। এক্স্যাক্টলি ওই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু এখন তো মেঘে ঢাকা রয়েছে পুরো। এই হচ্ছে ভিউ পয়েন্টটা। আমাদের হোমস্টের ওনার কমল আঙ্কেল বললো এখান থেকে নাকি ভিজিবিলিটি ভালো থাকে, পুরো শিলিগুড়ি দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওদিকটা মেঘ আছে বলে হয়তো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আবার এই জায়গাটা গিয়েও একটু বোঝা যাবে। ওইখানটা যাই, মানে ওদিকে সমতল থেকে পাহাড়টা যে হচ্ছে উঠেছে সেইটা, যার ওই জায়গাটা যাই, আমার হচ্ছে ভিউ পয়েন্টের থেকে ওই জায়গাটা অনেক বেটার ভিউ পাবো। যেমনটা সৈকত বললো, ভিউ পয়েন্টের থেকে কিন্তু এই জায়গার ভিউটা বেশি সুন্দর। এখান থেকে
ডিরেক্ট কিন্তু শিলিগুড়ির পুরো ভিউ দেখা যাচ্ছে। আর সোজাসুজি যে রাস্তাটা দেখা যাচ্ছে, আই থিঙ্ক ওটা হিলকাট রোড, কারণ ওই রোডটাই একদম ডিরেক্ট স্ট্রেট রোড। আর এখান থেকে পুরো তিস্তার গতিপথটা পুরো দেখা যাচ্ছে, জাস্ট মেসমারাইজিং ভিউ। আমি জানি না আকাশ ক্লিয়ার থাকলে আরও কত সুন্দর লাগতো। মানে এখন মনে হচ্ছে যে কেন যখন আকাশটা ক্লিয়ার ছিল তখন এলাম না। সমতল থেকে কিভাবে একটা পাহাড় উঠছে এইভাবে, মানে ওখান থেকে একটু প্যান করে দেখাও, আস্তে আস্তে ছোট পাহাড় বড় পাহাড় করতে করতে এইদিকে বড় পাহাড় আর ওদিকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। ওফ, হোমস্টে থেকে বেরিয়ে 100 মিটার দূরেই একটা সুন্দর শিলিগুড়ির ভিউ দেখে আমরা এবার নিচের দিকে নামা শুরু করলাম। নিচের দিকে নামা বলতে খানিকটা তো নামতে হবে, কারণ আমাদের অন্য একটা পাহাড়ে উঠতে হবে দাওয়াই পানির জন্য। আর আমাদের হোমস্টেটা যতটা সুন্দর, লোকেশানটা যতটা সুন্দর, এই জায়গার রাস্তাটা কিন্তু ততটাই টাফ। মানে যারা অফরোডিংয়ে ভয় পাও তাদের জন্য নট রেকমেন্ডেড। কিন্তু একটা জিনিস আমি সবসময় পাহাড়ে দেখে এসেছি, যে লোকেশন যত সুন্দর যাওয়ার রাস্তা ততটাই কিন্তু টাফ হয়। খুব সুন্দর ছিল স্টেটা, আর হোপফুলি আজকে যে দাওয়াই পানি যাব সেই হোমস্টেটাও সুন্দর হবে, সেটা তো যাওয়ার পর তোমরা দেখতেই পাবে। আর তার সাথে দাওয়াই পানি তো যাবো, দাওয়াই পানি গিয়ে কী দেখবো, আমরা গত ব্লগে যেরকম শিটংয়ের আশেপাশে যে যে জায়গাগুলো আছে সেইগুলো দেখিয়েছি তোমাদেরকে ঘুরে, সেরকমই কিন্তু দাওয়াই পানিরও সব কিছু এই ব্লগে থাকবে। স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আগে আমরা ডান দিক থেকে এসেছিলাম, আর এইবার আমরা বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে এই রাস্তা যাচ্ছে মংপু। এই যে ডান দিকে নিচে যে খাদটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মংপু শহর না গ্রাম ঠিক জানি না, তবে কালকে রাত্রিবেলা দেখছিলাম এই মনে হচ্ছিলো তারা যেরকম আকাশে জ্বলে সেরকম আলোগুলো জ্বলছিল কালোর মধ্যে, দারুণ লাগছিল। ওটাই মংপু, বেশ বড় জায়গা বলে মনে হলো। অনেক কিছু দেখার মতোও আছে, মানে এখান থেকে অনেকে সাইট সিইংয়ে যায়। রবীন্দ্রনাথের একটা ওখানে বাংলো আছে, মিউজিয়াম আছে। মিউজিয়ামে হয়তো ঢুকবো না, আমরা এবার জাস্ট নেচারটাকে উপভোগ করতে এসেছি। তোমরা আসলে ভিজিট করতে পারো। শিটং থেকে দাওয়াই পানি যাওয়ার রাস্তাটা বিভৎস অ্যাডভেঞ্চারাস রোড। আমার তো রাস্তাটা দেখে মনে হচ্ছে এটা কোনো ট্রেকিং রুট দিয়ে বাইক চালাচ্ছি। আর রাস্তার কাজ হচ্ছে, তাই আলগা পাথরও অনেক পড়ে আছে, প্রচুর ডাউনহিল, একদম ধার ধার করে একদম নেমে যাচ্ছে। তবে দারুণ দারুণ রোডটা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। মানে আমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছিলাম নিচে, আমরা যখন হোমস্টেতে ছিলাম, সেই জঙ্গলটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো রাস্তা হচ্ছে ঠিক এই রকম। দেখো ডেন্সটা একদম, আবার বাঁশ। দেখো রাস্তা কিন্তু বেশ চ্যালেঞ্জিং, বেশ অ্যাডভেঞ্চারাস। আমি যখন অব্বির দার্জিলিং আসবো ভেবেছিলাম, আমি কিন্তু ভাবিনি যে এতটা অফরোডিং পাবো। প্রচুর অফরোডিং। তার কারণ হচ্ছে এদিকে রাস্তা সব তৈরি হচ্ছে, কিছু রাস্তা এই যে ভেঙে তৈরি হচ্ছে, আর কিছু রাস্তা ছিলই না কোনো দিন, সেগুলো তৈরি হচ্ছে। তো ওভারঅলে গিয়ে কিন্তু বেশ চ্যালেঞ্জিং রাস্তা, তবে এনজয় করছি। এখান থেকে যোগীঘাট ব্রিজ বলে একটা জায়গা আছে দাওয়াই পানি আর শিটংয়ের মাঝামাঝিতে, সেটা 1.5 কিলোমিটার বাকি। কাজ তো সব জায়গায় চলছে, তবে এই জায়গাটা বন্ধ আছে। আগে ওই জিনিসগুলোকে সরাবে যেগুলো ভেঙেছে রাস্তা থেকে, তারপর আমরা যেতে পারবো। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছি, ওয়েন্দিলা ওখানে বসে আছে। হাই বলে দাও সবাইকে। এই আমরা এসে গেছি যোগীঘাট ব্রিজ। এটাই হচ্ছে ব্রিজ। এখানে আশেপাশে অনেক ফুড স্টল আছে, ছোটো ছোটো দোকান আছে এখানে। ও আমি ভেবেছিলাম বোধহয় ওই ঝর্ণাটাই, বাট এটা কিন্তু আরও বড় একটা ঝর্ণা। নিচে জল বেশি নেই, জল বেশি থাকলে হয়তো একটু নেমে দেখতাম, এখন ওপর থেকেই দেখছি, ভালো লাগলো। চলো পার হয়ে চলে যাই যোগীঘাট ব্রিজ থেকে। তারপর বিভৎস খারাপভাবে ডাউনহিলগুলো নামার পর যোগীঘাট ব্রিজটা হচ্ছে বলা যায় যে একদম লোয়েস্ট পয়েন্ট। তারপর থেকে কিন্তু আমরা আবার ওঠা শুরু করলাম। এইখানে আমরা উঠছি, এই জায়গাগুলো সবই মংপুর মধ্যে পড়ে। আমরা উঠছি আবার ভালো রকম চড়াই, ঠিকঠাক, মানে গাড়ি ভালোভাবে উঠে যাচ্ছে। তো অতটাও বেশি চড়াই বলবো না, তবে ভালো লাগছে বেশ।
এই রাস্তাটা। আর এই দিকের রাস্তা ভালো, যোগীঘাট পর্যন্ত রাস্তা এখন আপাতত তো খারাপ ছিল। দেখো তোমরা শুধু এনজয় করো, দেখো অফ কি দারুণ লাগছে এই বাঁকগুলোতে। পাহাড় এই জন্য ভালো লাগে, সমস্ত স্ট্রেস, সমস্ত মন খারাপ সব ভুলিয়ে দেয়। আমি হয়তো একই ডায়লগ বারবার দিই, মানে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা বলবে যে দাদা তুমি একই কথা বারবার বলো, বাট পাহাড়ে এলে না আমার মুখ দিয়ে এই একটাই কথা বেরোয়, কি সুন্দর দেখো একটা গাছে লাল ফুল ফুটেছে। ও অনেকটা চড়াই, এখানে কিন্তু মোমেন্টাম লুজ করলে হবে না, মোমেন্টাম ধরে রাখতে হবে। এখান থেকে ঘুম 23 কিলোমিটার, লামাহাটা 26, দার্জিলিং 29, কার্শিয়াং 45, মিরিক 55। আমরা এখন দাওয়াইপানি যাবো, যেটা এখনও 22 কিলোমিটার। মানে আমরা 22 কিলোমিটার ধরে এই রকম পাহাড়ি রাস্তার মজা নিতে নিতে হোমস্টেতে পৌঁছাবো। সঙ্গে থাকো সঙ্গে থাকো। আর দাওয়াইপানি কিন্তু শেষ না, হ্যাঁ, দাওয়াইপানির পরেও কিন্তু অনেক কিছুই আছে দার্জিলিংয়ের তোমাদের জন্য, বাট আজকে দাওয়াইপানি স্পেশাল পর্ব। মংপো থেকে রাস্তা কিন্তু একদম চকাচক, এইরকম টারম্যাক রাস্তা, সুন্দর পিচের রাস্তা, আর কি দারুণ এই ভিউ। এতক্ষণ এলাম খারাপ রাস্তা দিয়ে, যদিও তাদের কোনো কমপ্লেন নেই, রাস্তা ভালো হলে লোকাল লোকের জন্য ভালো, আমাদের জন্য তো অ্যাডভেঞ্চারের জন্য সব ঠিক আছে। বাট এদিকের রাস্তা দারুণ, এখানকার লোকজন কি পরিশ্রমী, সারা দিন কিছু না কিছু কাজ করে। পাহাড়ি লোকদেরকে এই জন্য এত সম্মান দিই আমি, অলসতার এদের কাছে কোনো জায়গাই নেই, জীবনযাত্রা এদের এতই কঠিন। আমরা তো সুইগি, জোম্যাটো, অ্যামাজন এতেই আটকে আছি, যেটুকু টাইম বাকি আছে তারপরে সেটা ইনস্টাগ্রাম। একটু জ্ঞানের কথা বলে ফেলছি, বাট এটাই কিন্তু জীবনের বাস্তবতা। যাক, এত যখন জ্ঞানের কথা শোনালাম তখন একটু মনটা তো ঠিক করিয়ে দিতে হবে, তাই না? লেফট সাইডটা দেখো, দেখো পাহাড়ের রেঞ্জগুলো কি লাগছে, উফ। অসাধারণ, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটু একটু করে রোদটা এসে পড়ছে রাস্তায়, আর সেটা যখন গায়ে লাগছে দারুণ লাগছে। কারণ এমনিতে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু ছায়া যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে ঠান্ডা লাগছে। মানে ইনফ্যাক্ট আমরা এখন দুজনেই কোনো সোয়েটার পরে নেই, নর্মাল টি শার্ট প্যান্ট পরে আছি, আর তারপরে রাইডিং জ্যাকেট প্যান্ট পরে আছি, তো তাতেই আমাদের হয়ে যাচ্ছে। তাই বলে ভুল করো না যে ঠান্ডা নেই। এখন নভেম্বর মাসের আজকে 21 তারিখ, সকালে আর রাতে, মানে যখন সূর্য ওঠেনি তার আগে আর সূর্যাস্তের পরে বিভৎস ঠান্ডা। মানে গতকাল রাত্রেবেলা তো আমরা দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিলাম, সেই মোটা ব্ল্যাঙ্কেটগুলো দুটো, তবে ভালো মতো ঘুম হয়েছে। দারুণ দারুণ লাগছে, এই ঠান্ডাটা এনজয় করবো বলেই এসেছি এই সময় দার্জিলিংয়ে। এমনিতে দার্জিলিংয়ের এটা অফ সিজন, আমরা অফ সিজন ঘুরতেও ভালোবাসি, কারণ ভিড়ভাট কাটার থাকে না, খুব খুব এনজয় করছি। যাচ্ছিলাম দাওয়াইপানির দিকে, এইরকম ভিউ দেখে আর গাড়ি চালাতে পারলাম না, বললাম দাঁড়িয়ে যাও। আর দাঁড়ানোর ঠিক অপোজিটে দেখলাম কাঞ্চন ভিউ রেস্টুরেন্ট, সঙ্গে সঙ্গে গেলাম আর 2 প্লেট চিকেন মোমো অর্ডার দিয়ে দিয়েছি। এই যে আমার একটা খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, 8 পিস মোমো 80 টাকা দাম, স্যুপও দিয়ে দিয়েছে। রেস্টুরেন্টে বসতে বলেছিল, আমরা বসিনি, আমি বাইরেই রাস্তায় 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 আমাদের সংসার। এই যে এই হচ্ছে আমাদের গাড়ি বাড়ি সবকিছু। এই যে চাটনিটা দিয়েছে, যারা জানো ঝাল, ভয়ঙ্কর ঝাল, সেই লাল লাল ছোট ছোট গোল লঙ্কাগুলো হয় না, ওই লঙ্কার চাটনি। আমি মোটামুটি গান ফান থেকে ধোয়া বেরোচ্ছে পুরো। আর এই ভিউটা দেখো, ওফ ম্যাজেস্টিক। জাস্ট এই মেঘগুলোর পিছনেই কিন্তু আছে কাঞ্চনজঙ্ঘা, এখন মেঘের আড়ালে লুকিয়ে আছে। তো ঠিক আছে, লুকোচুরি চলবে, আমরা মোমোটা শেষ করি, তারপর এগোবো দাওয়াইপানির দিকে। যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেটা ছিল ঋষভ ভিলেজ। মোমোটা তো দুর্দান্ত খেতে ছিল, মোমো খেয়ে বেরোলাম, এখন 1:05 বাজে। এখন যাচ্ছি আমরা 3rd মাইলের দিকে, ওখান থেকে দাওয়াইপানির রাস্তা ভাগ হয়ে যাবে। 12 কিলোমিটার বাকি এখনও দাওয়াইপানি। এই জায়গাটা যা ঠান্ডা লাগছে না, পুরো ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, ঘন জঙ্গল, তার সাথে আকাশে আবার মেঘও আছে। এমনিতেই রোদ এসে পৌঁছাচ্ছে না, তবুও বা আলো ছায়া যেটা হচ্ছিল সেটাও এখন বন্ধ হয়ে গেল মেঘের দৌলতে। ভয়ঙ্কর ঠান্ডা লাগছে হঠাৎ করে। এখন চাইছি তাড়াতাড়ি রোদটা যেন আবার বেরিয়ে আসে মেঘের আড়াল থেকে। তবে রাস্তাটা দুর্ধর্ষ, দারুণ এক্সপিরিয়েন্স, রাস্তার কন্ডিশনও ভালো, রাস্তা ততটাই সিনিক,
যারা জঙ্গল ভালোবাসো, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, পাহাড়ি রাস্তা, প্রচুর কার্ভ আছে এই রাস্তাটাই, ফাটাফাটি। আমরা এখন চলে এসেছি খুব সম্ভবত এটা 3rd মাইল। এখান থেকে আমরা রাইট সাইডে যাব। ঠিক আছে, গাড়িটাকে ছেড়ে দিই। আমরা এখান থেকে রাইট সাইডে যাব, আর ঘুম, তারপর টাইগার হিল, দার্জিলিং, মিরিক সবই কিন্তু এই দিকে। এদিকেও যাব, কিন্তু সেটা আজকে না, দাঁড়াও, ধীরে ধীরে, ক্রমশ প্রকাশ্য। এখন আমরা রাইট সাইড নিলাম দাওয়াই পানির জন্য। দাওয়াই পানি আমাদের হোমস্টে ডিস্টেন্স এখান থেকে আর 6.5 কিলোমিটার। প্রচণ্ড ঠান্ডা লাগছে। সূর্য মামাজি তো সেই যে লুকোলো, এখনও দেখা পাইনি। শেষে গ্লাভসের লাইনারটা বের করে পরে নিলাম গ্লাভসের তলায়। দাওয়াই পানি দেখাচ্ছে, ওপরে উঠতে হবে। রাস্তা তো খুব খারাপ দেখলাম। আগের হোমস্টের আঙ্কেল আমাদের বলে দিয়েছিল দাওয়াই পানি ওঠার রাস্তা কিন্তু বেশ খারাপ। দাদা এদের জিজ্ঞেস করে কনফার্ম হয়নি। এখানে একটা ব্যাপার হয়ে গেছে, এই হচ্ছে দাওয়াই পানি যাওয়ার রাস্তা। এখানে আমাদের হোমস্টের ওনার বসে আছে। তো আমরা যখন জিজ্ঞেস করছি কনফার্ম করার জন্য যে এটাই দাওয়াই পানির রাস্তা কিনা, বলছে হ্যাঁ, কিন্তু এটা গেলে হাফ রাস্তা পর্যন্ত যাওয়া যাবে, তারপরে ওদের একটা গাড়ি আসবে, তারপরে সেখানে লাগেজ তুলে নিয়ে যেতে হবে, আর বাইকটা মাঝেই কোথাও রাখতে হবে। আর না হলে আরেকটা রাস্তা আছে, সেটা একটু অফরোডিং রাস্তা, ট্রেল টাইপের, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে 3rd মাইল থেকে রাইট সাইডে চলে যায়। সেটা চেনা একটু চাপের, এই জন্য আরও বাইকাররা আসবে নাকি, অনেক 12-14 জন বাইকার আসছে, তো সেই জন্য উনি বসে আছে। এবার আমাদের প্ল্যান ছিল আমরা হোমস্টেতে যাব। আচ্ছা চলো না, যেতে যেতে বলছি, এখান থেকে একটু এগোই, তারপরে প্ল্যানটা বলছি পুরোটা তোমাদেরকে। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল আমরা হোমস্টেতে যাব, লাগেজটা রাখবো, তারপর খেয়ে দিয়ে এখানে লামাহাটা ইকো পার্ক যে জায়গাটা আছে, এখান থেকে 6 কিলোমিটার মতো, সেটা আমরা ঘুরতে বেরোবো। কিন্তু এখন রাস্তার এই অবস্থা, সেই জন্য আবার ওই অফরোডিং করে হোমস্টেতে গিয়ে তারপর আবার যদি আমরা বেরোই তো একটু চাপের হয়ে যাবে। তো সেই জন্য ইনার সাথে কথা বললাম, বললো যাও তোমরা ঘুরে এসো, কোনো চাপ নেই। আর মোমো তো আমরা খেয়েইছি, কাজে খিদেও পাইনি লাঞ্চ করার মতো। এখন বাজে 1:38। তো আমরা এখন লামাহাটা ইকো পার্কে যাবো। আরও এখানে পয়েন্ট আছে, লামাহাটা ইকো পার্ক গিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি আরও কোন কোন জায়গা তোমরা ঘুরতে পারো। দাওয়াই পানি এসে যদি চাও তোমরা ওইসব জায়গাগুলোও ঘুরতে পারো। আমরা খুব বেশি সাইট সিইং হিসেবে ওরকম রাখিনি, কারণ আমরা যে জায়গাগুলো যাচ্ছি সেই জায়গাগুলোকে বেশি বেশি করে এনজয় করতে চাই। আগের ব্লগে বলেছি, আজকেও রিপিট হয়ে গেল, বাট এটাই ফ্যাক্ট। শিটংটাকে আমরা দারুণ যেরকম এনজয় করেছি, দাওয়াই পানিটাও করতে চাই। বাট এখানে লামাহাটা ইকো পার্কটা খুব সুন্দর জায়গা। চলো আমরা দেখে নিই লামাহাটা ইকো পার্ক। আমরা এখন আছি লামাহাটা ইকো পার্কে। ইকো পার্ক নামটা যথেষ্ট সার্থকতা রয়েছে। এত গাছ, এত ফুলের গাছ, আর এত সুন্দর নেচার ফ্রেন্ডলি জায়গাটা দেখে মন জুড়িয়ে যাবে। অবশ্যই যারা নেচার পছন্দ করো তাদের জন্য। এখানে আসার জন্য কিন্তু আমাদের একটা টিকিট কাটতে হয়েছে। এখানের পার হেড টিকিট লেগেছে কিন্তু 20 টাকা করে। আর এইখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে, যারা ইউজ করতে চাইবে তারাই ওখানে ইউজ করতে পারো। বাইকের পার্কিং এখানে আলাদা করে, সেখানে তোমার লাগবে হচ্ছে মাত্র 30 টাকা। এবার আমরা যাই ওপরের দিকে। এখানে একটা জায়গায় টেলিস্কোপও রাখা আছে, তোমরা চাইলে সেই টেলিস্কোপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারো। জানি না কেন টেলিস্কোপের ওখানে খুব একটা স্যাড সং চালিয়েছে, কার মনে এত দুঃখ। ঠিক আছে, হতেই পারে, ব্যথা তো যেভাবেই হোক আসতেই পারে। আসো দেখি আমরা একটু ঘুরে লামাহাটা ইকো পার্ক। এখানে কিন্তু বিভিন্ন রকমের ভিউ দেখার জন্য তুমি বিভিন্ন রকমের অ্যাঙ্গেল পাবে। যেমন তুমি এখান থেকে একটা ভিউ পাবে, ওপরে একটা ওয়াচ টাওয়ার করা আছে, সেখান থেকে তুমি একটা ভিউ পাবে। আর হাঁটতে হাঁটতে যেতে যেতে তো তুমি বিভিন্ন রকম ভিউ তুমি এমনিই দেখতে পাবে। জায়গাটা ভালো, তোমরা এসো। পাইনের একদম ডেন্স ফরেস্ট। হ্যাঁ, এটা আমি বলতে ভুলে গেলাম, মানে
পাইনের এত ডেন্স ফরেস্ট, ভেতরে এক বিন্দু সূর্যের আলো যাচ্ছে না লিটারেলি। মানে আমরা সোয়েটার পরে নেই, ভেতরে ঢুকলে চাপ আছে বস আমাদের দুজনের তো অন্তত। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই লামাহাটা ইকো পার্কের একটা ওয়াকিং ট্রেল আছে, কাইন্ড অফ যেমন আমরা ট্রেকিং করি সেই রকম টাইপের। তো সেই ট্রেল দিয়ে কিন্তু তোমরা যদি একদম উপরে যাও, উপরে একটা ছোট্ট পুকুরি টাইপের আছে, সেই পুকুরিটা তোমরা গিয়ে ভিজিট করতে পারো। এখানকার লোকজন ওটাকে হলি পুকুরি হিসাবে ভাবে, যেতে পারো। ঘড়িতে সময় একদম ডট 3টে, আর আমরা লামাহাটা ইকো পার্ক থেকে বেরোলাম এবার ফাইনালি হোমস্টের জন্য। আর এই লামাহাটা ইকো পার্ক ছাড়াও বেশ কিছু দেখার জায়গা আছে, মানে সো কল ট্যুরিস্ট স্পট হিসাবে অ্যাজ পার দ্য ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। সো সেইগুলো হলো, এখানে পেশক টি গার্ডেন বলে একটা ভালো টি গার্ডেন আছে, তারপর গাম্বাধারা ভিউ পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্ট, তাছাড়া তিনচুলে, তোমরা তিনচুলে নামটাও শুনেছো, ওটাও কিন্তু একটা অফবিট গ্রাম। তো ওটাও কিন্তু এখান থেকে ঘুরতে যাওয়া যায়, ডিস্টেন্স খুব একটাও বেশি নাই, এখান থেকে হয়তো 10-12 কিলোমিটার মতো। তো এখন আমরা আবার সেই দিকেই যাচ্ছি যেদিক থেকে আমরা এলাম। দাওয়াইপানি যাওয়ার জন্য আমাদেরকে একটা অল্টারনেট রুট নিতে হবে, সেটা হচ্ছে ভায়া 3 মাইল। আমরা এখান থেকে 3 মাইল যাব, 3 মাইলের ডিস্টেন্স এখান থেকে 9.5 কিলোমিটার। তারপর ওখান থেকে রাইট সাইডে আমাদের একটা ওয়াইল্ড লাইফ ট্রেল বললো, ওয়াইল্ড লাইফ ট্রেল ধরে যেতে হবে, যেটা নর্মালি কিন্তু অ্যাভেল করে না, বাট আজকে রাস্তা বন্ধ আছে বলে অল্টারনেট রুট হিসাবে ইউজ হচ্ছে। তো হয়তো গাড়ি যাবে কি যাবে না জানি না, চলো গিয়ে যা হবে দেখতে পাবো। তো চলো আগে 3 মাইল পর্যন্ত পৌঁছাই, 3 মাইল যেতে আমাদের 20 মিনিট মতো টাইম লাগবে, তারপর ওখান থেকে শুরু হবে অফ রোডিং কা মজা। আবার আমরা চলে এসেছি 3 মাইলের মোড়ে। 3 মাইলের এখান থেকে আমাদেরকে যা বললো, আমাদেরকে রাইট সাইডে যেতে হবে 4 ফটকের রাস্তাতে। তো লোকজনকে জিজ্ঞেস করে করেই যেতে হবে, কারণ এটা গুগল ম্যাপেও নেই। মানে এই শুধু রাইট সাইডের এই একটা জায়গা আমি মার্ক করেছিলাম, সেটা দেখাচ্ছে, আর 500 মিটার পর্যন্ত দেখাবে, তারপর আর কিন্তু গুগল ম্যাপ নেই, কাজেই জিজ্ঞেস করে করেই যেতে হবে। বাকি যে রাস্তাটুকু আছে আমাদের হোমস্টে পৌঁছাতে, একটা ধুমা অ্যাডভেঞ্চার ওয়েট করে আছে। এখান থেকে আমাদেরকে এই দিকে উঠে যেতে হবে, রাইট সাইডের রাস্তাটা। লোকাল লোকজন যা বললো, বাপরে বাপ, এ তো পুরো ঘন জঙ্গল। এটা একটা বলছে প্রোটেক্টেড এরিয়া, মানে ওয়াইল্ড লাইফ এরিয়া, এখান দিয়ে এমনিতে গাড়ি চলাচল করে না, বাট এখন যেহেতু ওই রোডটা বন্ধ দাওয়াইপানি যাওয়ার জন্য, এখন এটাই একমাত্র অ্যাভেলেবল রুট। কত কিলোমিটারটা একবার জিজ্ঞেস করলে ভালো হতো বলো। এখানে 686 আছে, এখানে 5-6 কিলোমিটার হবে হয়তো। এটা ওরে বাপরে, হ্যাঁ তুমি খোলা রাখো না, হ্যাঁ ঠিকই আছে দিদি, এটাই একটাই রাস্তা। ও দাওয়াইপানি हाँ ये रास्ता बहुत डेंजर है, नीचे से वहाँ कितने किलोमीटर है? यहाँ से वहाँ से नीचे जाने में लगभग 1.5 किलोमीटर ज़्यादा लगेगा, अच्छा। लेकिन रफ है। ठीक है चले जाएंगे। अब इधर से जाएंगे, नहीं वो बंद है,
बंद है इसलिए यही पे आए। हाँ बंद है, अब पहले कर रहे हैं। काम कर रहे हैं। हाँ हमारे होम, रास्ते तो जा सकते हैं। हाँ ठीक है, थैंक यू। पैदल चले वो हाँ हाँ वही करूँगा, हाँ उतार दूंगा उसको। এইটা হচ্ছে প্রোটেক্টেড এরিয়া। এখানে বিভিন্ন পশু টশুর ব্রিডিং ফিডিংয়ের পরে তাদেরকে প্রোটেক্ট করে রাখা হয়। যা আমি হোমস্টের ওই দাদা যা বললো সেটা অনুযায়ী, বাপরে বাপ কি ঘন জঙ্গল রে বাবা, পুরো ফার্ন গাছগুলো নেমে এসেছে। ওরে বাপরে, রাস্তায় পাতা পড়ে রাস্তা ঢেকে গেছে। ভাগ্যিস বন্ধ ছিল ওই রাস্তাটা, তাই জন্যই না এই রাস্তার অভিজ্ঞতাটা পেলাম। ও যা হয় ভালোর জন্যই হয়। এক্সট্রিম ডাউনহিল বস, এক্সট্রিম ডাউনহিল। ওই যে ঐন্দ্রিলা আসছে ওখানে হেঁটে হেঁটে, কিচ্ছু করার নেই, ও হেঁটে আসছে, তুমি শুধু দেখো। এইটুকু 10 মিটার হবে খুব বেশি হলে, এত স্টিপ নেমে যাচ্ছে। মানে বেসিক্যালি এগুলো হেঁটে যাতায়াত করারই রাস্তা, বাট এখন আমরা অ্যাজ পার সাজেশন ফ্রম দ্য হোমস্টে ওনার এটা দিয়ে যাচ্ছি। মজা হচ্ছে, কিন্তু দুজন গেলে রিস্ক আছে, পড়ে যাওয়ার রিস্ক আছে। এই জন্য ইন্দুলাকে নামিয়ে দিয়েছি, আর আমি ধীরে ধীরে করে সাবধানে নামছি। হোয়াট অ্যান অ্যাডভেঞ্চার বস, ও মাই গড। এত অন্ধকার, হেডলাইট জ্বালাতে হচ্ছে, দেখা যাচ্ছে না। আর রাস্তা যা ডাউন হিলে এলাম না, ও কতক্ষণ পরে একটা বাড়ি দেখতে পেয়ে এত ভালো লাগছে। মানে সেই 3rd মাইলের ওইখানে 4 ফটকের বোধহয় কোন জায়গাটা আমি জানি না, যাতা ছিল এক্সপিরিয়েন্সটা। আলো দেখতে পেয়েছি, ও ও ইঞ্জিন ব্রেকিং একা কিছুই করতে পারবে না, ইনফ্যাক্ট দুটো ব্রেকও থামাতে পারছে না, এই লেভেলের ডাউনহিল। এবার কোন দিকে বস? প্রচুর হোমস্টে। দাওয়াই পানি আমরা পৌঁছে গেছি, মানে সবথেকে টাফেস্ট রাস্তা যেটা ছিল সেটা পার করে চলে এসেছি। সেটা অবশ্য সবসময় সবাইকে পার করতে হবে না, কারণ মেন যে রোডটা সেটা খুব সম্ভবত খুব একটা খারাপ না, মানে খারাপ বাট এতটা খারাপ না। তো মজা হলো। এবার শুধু খুঁজে বের করতে হবে। দাওয়াই পানিতে আমাদের ঠিকানা হচ্ছে পিনাকেল হোমস্টে। এবার ওনাকে ফোন করেছিলাম, ওনার বললো আপনারা নেমে আসুন নিচের দিকে, দেখতে পেয়ে যাবেন। তো নেমে যাচ্ছি এখন। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 950 মিটার। এই দেখো সামনে দেখতে পাচ্ছ, পাহাড়ের ওপর প্রচুর বাড়িঘর, একদম পুরো ঘিঞ্জি। এটাই কিন্তু হচ্ছে দার্জিলিং, এটাই দার্জিলিং। ওয়াও, দার্জিলিংকে এরকমভাবে কোনোদিনও দেখিনি। কাঞ্চনজঙ্ঘা কোথায় জানি না, কারণ তিনি এখন ঢেকে আছেন মেঘের দ্বারা আবৃত। पहुंचे गए पिनाकल होमस्टे। पार्किंग किधर पे? ओ सामने रख दो। ओके थैंक यू। লাগেজগুলো নামাই। দাওয়াই পানিতে আসার জন্য একটা অ্যাডভেঞ্চারাস রাইড করে চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে এসে আগে চলে এসেছি কিচেনে। তোমাদেরকে মেনুটা দেখাই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। মোমো কখন হজম হয়ে গেছে তার ঠিক নেই। এখানে গরম গরম ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, এটা এখানকার কিন্তু জাতীয় সবজি, বাট খুব ভালো খেতে। এটাই কি আছে? ও এক কষা, এটাই কি আছে দেখি। আলু সিদ্ধ, বাহ, আর কি লাগে? ডাল, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, আর কি লাগবে? এখানে কিছু একটা চাটনিও আছে, ও নুন,
আগে খাবারটা খেয়ে নিই, সৈকতের আমার দুজনেরই জম্পেশ খিদে পেয়েছে, তারপরে তোমাদেরকে রুম ট্যুর দিচ্ছি আর তার সাথে ভিউ। আমি এখন দাঁড়িয়ে আছি দাওয়াই পানির পিনাকেল হোমস্টের করিডোরে। পিছনে দেখতে পাচ্ছ দার্জিলিং সিটি আস্তে আস্তে আলো জ্বলতে শুরু করেছে। ঠান্ডায় জমে উঠেছে আমাদের অফবিট দার্জিলিংয়ের ট্যুরটা। এই দিক দিয়ে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। এই হোমস্টেটার চারিদিকে এত গার্ডেনিং করা, এদিকে পুরো স্কোয়াশ, এদিকে গাঁদা ফুল, এদিকে পেয়ারা গাছ, ওদিকেও গাঁদা ফুল রয়েছে। আর চলো তোমাদের আগে হোমস্টের রুমটা দেখিয়ে দিই। একদম একটা বেসিক হোমস্টে, চলো তোমাদের রুমটা দেখাই। এটা হচ্ছে আজকে আমাদের রুম। দুটো বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা টেবিল, টাওয়েল, দুদিকে বড় বড় জানালা রয়েছে। এদিকে হ্যাঁ 4 জনের হয়ে যাবে, 2 থেকে 4 জন। আর এখানে রয়েছে আমাদের লাগেজ রাখার জায়গা, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এসে তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এদিকে হচ্ছে ওয়াশরুম, বেসিন, বালতি, মগ, গিজার যেটা দরকার, আর এদিকে কোমোড। পুরো হোমস্টেটা খুবই নিট অ্যান্ড ক্লিন। রান্নাবান্না কিন্তু বেশ ভালো, বিশেষ করে যেটা হচ্ছে ব্যবহার। কারণ রাস্তা বন্ধ বলে ওনার যেমন গিয়ে দাঁড়িয়েছিল, পুরো জিনিসটা যত প্রবলেম হয়েছে, আমি রাস্তা চিনতে না পারলে কোন রাস্তা দিয়ে আসবো, এগুলো সব কিছু কিন্তু ওনার একদম সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দিয়েছে। খুবই হেল্পফুল। এখন বাজে 4:50। এখন আমরা একটু দুজনে মিলে দার্জিলিংয়ের ভিউটা এনজয় করি। আর একটু পরে 7:30-8টার দিকে কিন্তু বারবিকিউ হবে, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে বারবিকিউর টাইমে। ঠান্ডা কেমন? ঠান্ডা বলে ঠান্ডা, বাপ রে, হাড় কাঁপিয়ে দিল পুরো, পারলাম না আর থাকতে। আমি কিন্তু অর্ডার দিয়েছি বারবিকিউ চিকেন। অর্ডার দিয়েছো, আর হোমস্টের লোকজন এখানে ব্যবস্থা করেও ফেলেছে, কিন্তু ওটা জ্বলার আগে এখানে বনফায়ার জ্বলে গেছে। না হলে হয়, ওইদিকে দার্জিলিং সিটির ভিউ, এদিকে এইখানে বনফায়ার বনফায়ার করছি, আর এই হচ্ছে দার্জিলিং সিটি। এই যে মনে হচ্ছে যেন শত শত তারা জ্বলে আছে, এটাই দার্জিলিং সিটি। ঠিক ওয়েদার বলছে যে ঘড়ির কাঁটা যত রাতের দিকে গড়াচ্ছে, ঠান্ডা বলছে দাঁড়াও, শরীরের এখনো হাড়গুলো তো জ্বালিয়ে খাওয়া বাকি আছে। এইরকম একটা টেম্পারেচার কমতে শুরু করেছে, তার মধ্যে হালকা 2-1 পশলা বৃষ্টিও হয়েছে। এখন একটু রিলিফ লাগছে, তার কারণ হচ্ছে এখানে আমরা বনফায়ার জ্বালিয়ে ফেলেছি। আর অর্ডার হয়ে গেছে 1/2 কিলো স্কিনড চিকেনের বারবিকিউ, তার সাথে 2 কাপ চা। হ্যাঁ চাটাও আসছে, মানে চা এক প্রস্ত হয়েছে, আবার তার সাথে স্ন্যাক্সও ছিল। হ্যাঁ। স্ন্যাক্সটাও খুব সুন্দর ছিল, আলুর পকোড়া দারুণ ছিল। আমি তো ইন্দিরাকে বললাম শিখে নাও, কারণ আমরা ওখানে কিচেনেই বসেছিলাম এতক্ষণ। আমরা প্রায় 2 ঘন্টা যে হোমস্টের যে দিদি ছিল তার সাথে বসে বসে আমি আর ইন্দিরা মানে রাদার গল্প করেছি। খুব ভালো লাগলো এই জায়গাটা সম্পর্কে জানতে, অনেক গল্প হলো, অনেক কথা হলো। ওনাদের কথাও শুনছিলাম, আমাদের কথাও বলছিলাম। তো এটাই হচ্ছে হোমস্টের আসল মজা। তো কিন্তু সেই মজা করতে করতে ঠান্ডায় এইবার এই আগুনটা জ্বেলে এবার মজা পাচ্ছি। এখন বারবিকিউ খাবো, আর তারপরে হবে হচ্ছে ডিনার। আর ডিনারের মেনু আমাদের কাছে একদম সারপ্রাইজ নেই, কারণ আমরাই ঠিক করেছি। ওখানে তারই প্রিপারেশন করছিল, আমাদের সামনেই করছিল। আমরা আবার ঠিক করলাম যে চিকেনের আমরা ঝোল খাবো না, একদম পুরো ড্রাই চিকেন কষা খাবো, তার সাথে গরম গরম ভাত। এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, দেখতেই পাচ্ছ শীতে মোটামুটি জুবুথুবু হয়ে গেছি আমরা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। কালকে আমরা যাচ্ছি দার্জিলিং, আর অফবিট দার্জিলিং ঘুরলাম, দার্জিলিং সিটিটা কভার করবো না সেটা কি করে হয়, তো দার্জিলিংয়ের মেলেও তো হাঁটতে হবে। তাই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে দার্জিলিংয়ের রাস্তায়।